আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। হবিগঞ্জে এনসিপি সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্র দলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এতে বলা হয়েছে, উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম এবং চলমান উত্তেজনার কারণে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জনস্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে এনসিপি তাদের পূর্বঘোষিত মৌলভীবাজার জেলার ২টি জুলাই পদযাত্রা সাময়িক স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। অন্যদিকে জেলা ছাত্রদল এবং বিএনপির পক্ষ থেকেও পৃথক কর্মসূচির ঘোষণা দেয়ায় শহরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলে এনসিপির পদযাত্রা শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহবুব চৌধুরী মুবিন সহ ১০ জন আহত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই। তার সংসদ অধিবেশনে যোগদানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত ৪ বিচারপতির আপিল বিভাগীয় বেঞ্চ এই আদেশ দেয়। সারোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ করার পর ঋণ খেলাপির অভিযোগে আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে নির্বাচন করার সুযোগ পান তিনি। কিন্তু এই আদেশের বিরুদ্ধেও আপিল করা হলে নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ায় সারোয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতা দিয়েছে আপিল বিভাগ। তার প্রণয়নপত্র নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রথমে বৈধ হয়। নির্ধারিত সময়ের পরে গিয়ে ওই আসনের জামাতের যিনি প্রার্থী তিনি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে একটি আপিল দায়ের করেন। আপিলটা সকালের দিকে যখন শুনানি হয় তখন জামাতের প্রার্থীর আপিলটি নামঞ্জুর করা হয়, অর্থাৎ জনাব সারোয়ার আলমগীর সাহেবের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। গত মে ও জুন মাসে নওগাঁর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের একাধিক চেষ্টা কঠোরভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে এখনো তীব্র আতঙ্ক ও ভীতি বিরাজ করছে। পুশিন আতঙ্কে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। মাস দেড়েক আগে নওগাঁর একাধিক সীমান্ত দিয়ে একাধিক পুশ ইনের ঘটনা ঘটেছিল। সেই পুশ ইনের ঘটনাগুলো বাংলাদেশের বিজিবি কঠোর হাতে দমন করেছিল, কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় যে গ্রামগুলো রয়েছে, যে বাসিন্দারা রয়েছে, তারা পুশ ইনের ঘটনা এবং মাঝে মধ্যেই সীমান্তে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কিন্তু তারা অনেকটা দুশ্চিন্তায় আছে। এছাড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যেন কোনো প্রকার দুশ্চিন্তা মনে না পড়ে, কোনো অশান্তি সৃষ্টি না হয়, যার কারণে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার মানুষদের সচেতন করার কিন্তু কার্যক্রম গুলো চলছে। তবে নওগাঁর যে সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের বাসিন্দারা জানিয়েছে যাতে পুশ ইন থেকে শুরু করে বিভিন্ন যে সীমান্ত নিয়ে যে জটিলতাগুলো মাঝে মধ্যে সৃষ্টি হচ্ছে এগুলো যেন সৃষ্টি না হয়। গত ১.৫ মাস আগ থেকেই পুশ ইনের যে চেষ্টা ভারতের বিএসএফ কর্তৃক আপনার বর্ডার এলাকায় সব সময় উত্তেজনা থাকে। এর জন্য আমরা চাই যারা এই বর্ডার এলাকায় বসবাসরত যারা আছি আমরা, তারা শান্তিতে থাকার জন্য বিএসএফ এবং বিজিবি বসে যেন এর একটা সমাধান একটা করে। কিছুদিন থেকে ভারতের যে অবস্থান, ভারতের বিএসএফরা বাংলাদেশের ভিতর জোরপূর্বক পুশব্যাক করেছেন এবং এই নিয়ে আমরা স্থানীয়রা প্রচুর আতঙ্কে আছি কখন কি ঘটে। বর্ডারে কোনো হই হাল্লা গন্ডগোল লাগলে আমরা এত বিএসএফ ধাওয়া দেয়, আমাদের বিজিবি এত থাকে, ওরা এত আসা সহযোগিতা করে, ওরা এত আগিয়ে যায়, তখন ওরা এত সরে যায়। এই জন্য দুই দেশেরই সরকার প্রধান পর্যায়ের একটি সমঝোতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় যেন সবসময় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এমনই পরিবেশের সৃষ্টি করবে দুই দেশের সরকার প্রধান আলোচনা সাপেক্ষে, এমনটি দাবি জানিয়েছে নওগাঁ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত গ্রামের বাসিন্দারা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত নিউজ, নওগাঁ।
গতকাল ছিল বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে চুয়াডাঙ্গায় পাখির বাসা ও ডিম রক্ষা নিয়ে একটি প্রতিবেদন। চুয়াডাঙ্গায় গাছ কাটার সময় ঝুঁকিতে পড়া পাখির বাসা ও ডিম রক্ষায় পাখির প্রতি মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে শিশু কিশোররা। গাছের কাটা অংশ থেকে পাখির বাসা নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে ডিম ও বাচ্চা বাঁচানোর সেই গল্পই শুনবো আজ। বলছি চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি গ্রামের একদল কিশোরের গল্প, যারা রক্ষা করেছে ডিম সহ একটি মা পাখিকে। গাছের ডালে বাঁধা বাসায় ডিমে তা দিচ্ছিল মা পাখিটি। হঠাৎ গাছ কাটার শব্দে ভয়ে ডিম রেখে উড়ে গেলেও বারবার ফিরে আসছিল আর নিজের বাসার চারপাশে ঘুরছিল। এমন দৃশ্য দেখে পাখি ও তার ডিমগুলো বাঁচাতে মরিয়া হয়ে ওঠে কিশোররা। তারা খবর দেয় পরিবেশবাদী সংগঠন পানকৌড়ির প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ বিপুলকে। পুরো গল্পটি শুনবো তাদের মুখেই। তো এটা আসলে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কারণ সচরাচর আসলে পাখিতে ভয় পেয়ে চলে যায় বাসা ভেঙে গেলে। ওই শিশুদের সঙ্গে সেখানে উপস্থিত হই এবং যাওয়ার পরে দেখি যে হ্যাঁ, তারা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমরা তাদেরকে একটু নিষেধ করার পরে তাদেরকে বলি যে এই বাসাটাকে যেভাবে বাঁচাতে হবে। তো কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখি হ্যাঁ, পাখি ওর ভিতরে যাচ্ছে আসছে। তো আমরা ওনাদের দিয়ে অর্থাৎ কুঠারদের দিয়েই আমরা ওই গাছটাকে সুন্দর করে কাটি এবং যে বাসার যে অংশটি সুন্দর করে কেটে আমরা পাশের একটি গাছে কড়ই গাছে সেটাকে স্থাপন করি এবং কিছুক্ষণ পরে 2-1 ঘন্টা পরে দেখতে পাই যে হ্যাঁ, বসন্তপুরি পাখিটি তার ভিতরে যাচ্ছে এবং আসছে। তো এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যারা কুঠার, যারা গাছ কাটে, তাদের কাছে একটা আশ্চর্য ব্যাপার যে তারা এটা কখনো এরকম ভাবে তো ভাবেনি। পাখিগুলোর ডিম যাতে নষ্ট না হয় তাই জন্য আমরা পাখিগুলোর ডিমগুলো বাঁচাই এবং বাচ্চাগুলো বাঁচাই। তার ডিম শুদ্ধ সেই গাছটুকু কেটে অন্য গাছে দিলাম, তখন সে তার বাসাটাকে খুঁজে সে ডিম তাওয়া দিতে লাগলো। তার কিছুদিন পরে বাচ্চা ফুটলো, বাচ্চা বড় করে সে চলে গেল। পরিবেশ প্রেমীরা বলছেন এমন ঘটনা প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি মানুষের দায়িত্ববোধের উদাহরণ। এমন মানবিকতাই প্রমাণ করে ইচ্ছে থাকলে মানুষ ও প্রকৃতি নিরাপদে থাকতে পারে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের দক্ষিণাঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 13 জন নিহত হয়েছেন। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। বুধবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নিতে 3,500 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। 36,000-এর বেশি পরিবার এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ভূমিকম্পের কারণে কুমামোতোর একটি শপিং মলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং ভবনটির দ্বিতীয় তলা ধসে পড়েছে। সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একটি কারখানায় চিমনি ধসে পড়ার পর সেখানেও কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এবারে খেলার খবর। তারুবা টেস্টে পাকিস্তানকে 90 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে 2 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল স্বাগতিকরা। 211 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 120 রানেই অল আউট হয় সফরকারীরা। বাবর আজম 58 রানে অপরাজিত থাকলেও অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। শেষ উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে 49 রানের জুটি গড়েন তিনি। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক জেডেন সিলস, তিনি একাই নেন 5 উইকেট। এছাড়া কেমার রোচ ও জাস্টিন গ্রিভস 2টি করে এবং শামার জোসেফ 1টি উইকেট নেন। এ জয় সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।